প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে বা বিশ্ব হেপাটাইটিস দিবস। তাই এই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন লিভার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম 1969 সালের অক্টোবর মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে GHPD বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন। স্যার, এই হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস, আমরা জানি যে লিভারের প্রদাহজনিত এই সমস্যাটি অনেক কারণেই হয়, তারপর মধ্যে ভাইরাস জনিত যেটা সেটাকে আপনারা ভাইরাল হেপাটাইটিস বলে থাকেন। এবং এ বছর এই আজ 28 জুলাই সারা পৃথিবীতে এই হেপাটাইটিস দিবস পালিত হচ্ছে। তার মানে এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই বিষয়টাকে এত গুরুত্বের সঙ্গে দেখার কারণ কি? আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা এন্ডোর্সড দিবস। ইতিপূর্বে আপনারা হয়তো অবগত আছেন, বিশ্ব টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মা দিবস একটা পালিত হয়, ম্যালেরিয়া দিবস পালিত হয় এবং এইডস দিবস বা এইডস সংক্রান্ত যে জটিলতা সেই সংক্রান্ত অ্যাওয়ারনেস হিসেবে 3টা দিবস পালিত হয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এন্ডোর্সড হয়ে। তো হেপাটাইটিস একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু অনুন্নত বিশ্বের নয়, এটা উন্নত বিশ্বেও এই অসুখটা অনেক প্রকোপ, এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রতি বছর প্রায় 13 থেকে 14 লাখ লোক এই হেপাটাইটিস জনিত জটিলতায় মৃত্যুবরণ করে। তো এই বিষয়টাকে নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2012 সাল থেকে একটা দিবস পালন করে আসছে। এটার উদ্দেশ্য হচ্ছে, এবারের স্লোগান শো ইয়োর ফেস, অর্থাৎ আপনি অংশগ্রহণমূলকভাবে হেপাটাইটিস ভাইরাস সম্বন্ধে নিজে অবগত হন, প্রতিরোধ করার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে, যেরকম টিকা গ্রহণ, বিশুদ্ধ পানি গ্রহণ, সবগুলো বিষয়কে মানুষকে সচেতন করার জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রয়াস। তো হেপাটাইটিস, বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস, কোন কোন ভাইরাস দ্বারা হয় এবং এতে একজন মানুষ কি করে আক্রান্ত হয়? আপনার সুন্দর প্রশ্ন। এটা আমাদের বুঝতে হবে, ভাইরাল হেপাটাইটিস ইংরেজি অক্ষরগুলো যেরকম ABCDE, 5টা অক্ষর দিয়েই ভাইরাল হেপাটাইটিসের নামকরণ করা হয়েছে, ভাইরাসগুলোর নাম। তবে এগুলোর বাইরেও কিছু মানে খুব কম সংখ্যক হলে অন্যান্য ভাইরাসও করতে পারে। মূলত এই ভাইরাল হেপাটাইটিস ABCDE 5 রকমের ভাইরাস আমাদের দেশে এবং অন্যান্য দেশেও বিদ্যমান। তো এখানে আপনি বললেন কিভাবে সংক্রমণ হয়। তো এটা আমরা মূলত খাদ্য পানিগুলো মাধ্যমে হয় A এবং E ভাইরাস, আর রক্ত এবং রক্তজাত উপাদান অথবা কোনো নিডল শেয়ারিং, বডি ফ্লুইড, অর্গান শেয়ারিং, যদি যে ডোনেট করবে তার যদি এটা থাকে, অথবা যে নিডল বা সুচ ব্যবহার করা হয়েছে সে অতীতে যদি রোগীর থাকে, তাহলে আনস্টেরাইল এ সমস্ত সাবজেক্ট থেকে সুচ, সিজার, অপারেশনের সময় যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো থেকেও এটা সংক্রমিত হতে পারে। যেমন আর একটু ইলাবোরেটলি বা বিস্তারিতভাবে যদি বলেন যে এবারের মূল থিম শো ইউর ফেস টু এলিমিনেট ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এটা প্রতিরোধ করার জন্য সবাইকে অংশগ্রহণমূলক এবং ফেসে আসা, সারফেসে আসা, সেই আহ্বান জানাচ্ছি আমরা। কিন্তু সেই জন্য তাহলে আমাদের জানা দরকার যে কোন কোন কাজের মাধ্যমে কিভাবে, বিশেষ করে রক্তজাত দ্রব্যের মাধ্যমে ছড়ায়, যদি একটু বিস্তারিত বলেন। জি, আমি দুভাগে ভাগ করে বলি, কারণ A এবং E ভাইরাস এটা যেহেতু খাদ্য এবং পানি বাহিত, তাহলে আমরা যদি আমাদের মানে স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং পানীয় জল, সুপেয় পানীয় জল এটা সরবরাহ করা সম্ভব হয়, তাহলে কিন্তু এই দুটা এলিমিনেট করা সম্ভব। এলিমিনেশনের একটা বড় উদাহরণ আমাদের মানব জাতি করেছেন, যেরকম স্মল পক্স কিন্তু ইরাডিকেশন হয়ে গিয়েছে। তো ভাইরাস জাতীয় ইনফেকশনগুলোকে ইরাডিকেশন করতে গেলে আমাদের যে উপায়ে এগুলো বিস্তার লাভ করে সেই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। তাহলে আমরা বললাম যে যেগুলো খাদ্য এবং পানিবাহিত, সেখানে আমাদের সুস্বাস্থ্যজনীয় জাতীয় খাবার অথবা পানি দিলে আমাদের এই দুটার ব্যাপারে
প্রতিরোধ করা সম্ভব। এখানে দরকার হচ্ছে আমাদের সচেতনতা। তার মানে খাবার এবং পানিটা যাতে বিশুদ্ধ হয়, এর মাধ্যমে যাতে ওই ভাইরাস প্রবাহিত হতে না পারে। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে এ এবং ই ভাইরাসের ক্ষেত্রে, এবং এই দুইটা ভাইরাস কিন্তু আমাদের মতো অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে, যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখনো আমাদের সুপেয় পানি সরবরাহ বা এগুলা আমাদের নগর এবং গ্রাম সবগুলোতে আমরা যদি করতে পারি তাহলে এটা হয়তো দূর করা সম্ভব হবে। কিন্তু আমাদের বড় কনসার্ন যেটা বা বড় যে আমাদের উপায় হেপাটাইটিস বি এবং সি, কারণ এই দুটো হচ্ছে ভয়ঙ্কর এই অর্থে, এই দুটা ভাইরাস কিন্তু লিভার সিরোসিস, লিভার ক্যান্সার করে, এবং এই দুটার কিন্তু মূলত বিস্তার লাভ করে রক্তজাত যে সমস্ত উপাদান আমাদের দেহে কোনো কারণে ব্যবহার করতে হয়, অথবা কারো যদি কোনো অর্গান সে যেমন কিডনি ট্রান্সপ্লান্টেশন বা অর্গান ডোনেশন করতে গিয়ে যদি ডোনারের রোগ থাকে তাহলে ব্লাড ডোনেট করা, অথবা ব্লাড ডোনেট করা, যেটা আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো কারণে লাগে। সেই ক্ষেত্রে আমাদের সচেতনতার উপায় হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন, যেহেতু আমাদের খুব কার্যকরী ভ্যাকসিন সারা পৃথিবীতেই বিদ্যমান, এবং আমাদের দেশে আমরা অলরেডি সরকারের মাধ্যমে ইপিআই এর 6টা ভ্যাকসিনের সাথে 7ম টিকা হিসাবে কিন্তু হেপাটাইটিস বি আমাদের দেশে অলরেডি দেওয়া হচ্ছে। এটা পাশাপাশি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, যেটার কোনো ভ্যাকসিন বা টিকা এখনো আবিষ্কার হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালনের আগে হেপাটাইটিস সি ভাইরাসের উপস্থিতিটাকে আমাদের পরীক্ষা করে নেওয়া। এটা বাধ্যতামূলক করেছেন সরকার। বি এবং সি দুটাই বাধ্যতামূলক, দুটাকে আমাকে টেস্ট করে নিতে হবে। আর হেপাটাইটিস বি এর টিকা যেহেতু আছে, আমাদের হেপাটাইটিস বি এর টিকা আমাদের জন্মদিন থেকে শুরু করে যে কোনো বয়সেই প্রত্যেকেরই এটা নেওয়া উচিত। তার মধ্যে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। এর বাইরে যেমন যে পদ্ধতিতে ছড়ায়, কিছু চিকিৎসা পদ্ধতি, কিছু বিশেষ করে নিডল শেয়ারিং যেসব এই যে অ্যাডিক্টেড পারসনদের মধ্যে হয়, কিংবা শেভ হওয়া, চুল কাটা, নানান বিষয়, এই বিষয়ে যদি আপনি একটু আমাদের গাইড করেন যে কিভাবে আমরা কতটা সতর্ক হতে পারি যাতে একজন থেকে আরেকজন আক্রান্ত না হয়। হ্যাঁ, আমাদের আসলে কিছু ব্যাপার তো অবশ্যম্ভাবী, যেরকম আমাদের ডেন্টাল একটা প্রক্রিয়া, দাঁতের চিকিৎসার জন্য আমাদের শল্য চিকিৎসা, যে কোনো শল্য চিকিৎসা, তো যেখানে আমাদের নিডল অথবা সিজার বা অথবা সার্জিক্যাল ইকুইপমেন্টস ব্যবহার করতে হয়, সেখানে আমাদের কিন্তু এটা স্টেরিলাইজেশন একটা প্রাথমিক শর্ত। হেপাটাইটিস যেহেতু এগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া না, এগুলোর ক্ষেত্রে স্টেরিলাইজেশনের ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ স্টেরিলাইজেশন অনেক সময় এগুলো দূর করা যায় না। তাহলে আমাদের শল্য প্রক্রিয়া বা সার্জারি করার আগে আমাদের ওটি মানে অপারেশন থিয়েটারের থেকে শুরু করে সবগুলো জিনিস আমাদের স্টেরিলাইজড হতে হবে, এটা আমাদের প্রাথমিক শর্ত। আর মানব সৃষ্ট যে সমস্ত ব্যাপার, যেরকম কেউ মাদক গ্রহণ করে সুয়ের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, তো সেটা তো তাকে কাউন্সিলিং করতে হবে এবং তাকে সুপথে ফিরিয়ে আনতে হবে। আর আমাদের দেশে আরেকটা হচ্ছে যে আমাদের মায়েরা যদি পজিটিভ হয়, একটু যদি বলেন, আমাদের দেশে এক সময় সিরিঞ্জ নিডলের রিইউজ হতো, সেই জন্য এইটা একটা ঝুঁকির কারণ ছিল। সেখান থেকে আমরা এখন অলমোস্ট সবাই আমরা জানি ডিসপোজেবল সিরিঞ্জ, একটা সিরিঞ্জ দিয়ে একজনকে ইনজেকশন দিয়ে ডিসকার্ডেড করে দেওয়া হচ্ছে। কিন্তু যারা সুয়ের মাধ্যমে একসঙ্গে বসে যারা মাদক গ্রহণ করে, তাদের বেলায় কি করে ছড়ায় একজন থেকে একজনে? সেটা হচ্ছে নিডল যখন একটা মানুষের ব্লাডের সংস্পর্শে আসে, তাহলে ওই এক ফোঁটা ব্লাড থেকে যে পরিমাণ ভাইরাস নিডলের গায়ে লেগে থাকে, যখন ওইটাকে আবারও আরেকজন ব্যবহার করে মাদক নেওয়ার জন্য, তাহলে ওই নিডলের গায়ে যেটা লেগে থাকে ভাইরাস, সেটা মানে ওই এক গ্রুপে যারা থাকে এক নিডল দিয়ে সবাই নিচ্ছে, এক নিডল দিয়ে একজন যদি ক্যারিয়ার হয় সবাই ক্যারিয়ার, প্রত্যেকের হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি সে আগে থেকে ভ্যাকসিন নেওয়া না থাকে। আর আমরা জানি যে এই লোকগুলো আসলে তারা ভ্যাকসিন নেওয়ার মতো চিন্তাও করে না, কারণ তারা তো নিজেদের সচেতনতা থাকলে তার সে মাদক নিত না, এবং তিনি তো ওই মাত্রায় সুস্থ চিন্তাও করতে পারে না সে। আমরা যে শেভ হই কিংবা চুল কাটার পরে যে খুর দিয়ে ক্লিন করার যে বিষয়টা থাকে সেলুনে বা আমরা যে প্রক্রিয়া করি, তাতে যদি ঘরের বাইরে করা হয় এবং সেখানে সতর্কতার সুযোগ কি, বা এটা কোনো ঝুঁকি বাড়ায়? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে কোনো শার্প অবজেক্ট, অর্থাৎ যেগুলো সুচালু, অর্থাৎ ব্লেড, এটা শেভ করতে গেলে, চুল কাটতে গেলে তো খুর কাচির ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব যদি আমরা শেভিং আমরা অভ্যাস করি, যদি সমর্থ হয় কারো, তাহলে সেটা তো অবশ্যই ভালো। আর যদি সেলুনে যেতেই হয়, তাহলে কমপক্ষে আমার মনে হয় তার নিজস্ব কিছু যন্ত্রপাতি একবারে সে কিনে নিলে সে ওইটাই বারবার সাথে নিয়ে গেল, ওইটা ব্যবহার করলো। শেয়ারিংটা আমরা অবশ্যই ডিসকারেজ করবো।
অথবা যারা এখানে আছেন তাদেরই উচিত হবে প্রত্যেকের জন্য আলাদা ইউজ করা, এবং শল্য চিকিৎসায় যেরকম স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত পদ্ধতি আছে ওইখানেও কিছু কিছু জিনিস জীবাণুমুক্ত অবশ্যই। এবং এ ব্যাপারে আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে আইন কানুন একটু করে সেটাকে মনিটরিং করাও এটা উচিত, কারণ আমরা ভ্যাকসিন দিয়ে বিদেশ থেকে ভ্যাকসিন এনে আমাদের এটা দিতে হয়। তো আমরা যদি একটু অ্যাওয়্যার হই, যেটা আমাদের এবার বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য, শো ইওর ফেস টু এলিমিনেট হেপাটাইটিস, সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত, আমাদের সবার সচেতনতা দরকার। এবং এই বছর এই দিবস উপলক্ষে বাংলাদেশে আপনারা কি করছেন? সচেতনতা তৈরির জন্য কি ধরনের কার্যক্রম? বাংলাদেশে আমাদের কতগুলো সংগঠন আমাদের লিভার সংশ্লিষ্ট, আমরা প্রত্যেকেই এই দিবসকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠান, বিশেষ করে আমরা স্কাউটস, মেডিকেল স্টুডেন্টস, নার্সেস, কমন পিপল, আমরা র্যালি করি, আমরা আলোচনা অনুষ্ঠান করি, আপনাদের মতো ইলেকট্রনিক মিডিয়াতে আমরা অনুষ্ঠান অংশগ্রহণ করি। তাতে আমরা চেষ্টা করি মানুষকে এ ব্যাপারে সচেতন করার, যাতে ওনারা যে মাধ্যমগুলোতে বিস্তার লাভ করে সেগুলো পরিহার করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিলাম আপনাদের কথা, এবং সবার কাছে অনুরোধ রাখছি যাতে আপনারা যে বললেন এই নিয়মকানুন মেনে চলেন। আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভাইরাল হেপাটাইটিস, বিশেষ করে যেসব ভাইরাসের দ্বারা হেপাটাইটিস হতে পারে তা কি করে হয় এবং তা থেকে প্রতিরোধের উপায় কি। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের মনের মতো করেই সাজাতে চাই, তাই প্রয়োজন আপনাদেরই পরামর্শ। কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: আঘাত লাগার পর দাঁত যদি ফেটে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়, সেক্ষেত্রে দাঁতের আমরা ইনিশিয়ালি খুব পেইনফুল হয়, সেই পেইন রিমুভ করার জন্য আমরা দাঁতটা যদি একটা অংশ ভিতরে বা চোয়ালের ভিতরে থাকে, সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল করার পরামর্শ দিই। বা দাঁতটা যদি একদম খুলে আসার পর বা চোয়াল থেকে বের হয়ে আসে, সকেট থেকে যদি বের হয়ে আসে, সেই দাঁত যদি 6 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারে, বা অনেকে যদি একটু বুদ্ধি করে ওই দাঁতটা যেখানে ছিল ওখানে প্লেস করে চেপে ধরে নিয়ে আসতে পারে ডাক্তারদের কাছে, অথবা যদি গালের ভিতরে বা স্যালাইভার ভিতরে যদি রেখে দিতে পারে। আবার যদি কেউ একটু ওটাও যদি সম্ভব না হয় অনেক সময়, সেক্ষেত্রে যদি দুধের মধ্যে নিয়ে আসতে পারে, তখন যদি 6 ঘন্টার মধ্যে আসে, আমরা ওই দাঁতটা ওখানে ওই সকেটে সেট করে স্প্লিন করে দিয়ে রাখলে, তরল দুধের মধ্যে যদি ডুবিয়ে রাখা যায়, কতক্ষণের মধ্যে? এটা যদি 6 ঘন্টার মধ্যে আসে, তাহলে সেক্ষেত্রে ওই আগের জায়গায় সেট করে দিয়ে আমরা স্প্লিন করে দিই বা ফিক্সড করে দিলে দাঁতটা ন্যাচারাল দাঁতটাই তার থাকলো, থেকে গেল। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।